যুদ্ধ এড়ানোর একটি পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত লিগ অফ নেশনস ছিল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বযুদ্ধের শেষে মার্কিন প্রেসিডেন্ট উইলসনের শান্তির জন্য চৌঠা দফা হিসেবে তৈরি হয়েছিল। ১ থেকে ২৬ অনুচ্ছেদের অধীনে জার্মানিকে যোগদানের অনুমতি দেওয়া হয়নি, তবে ওয়েইমার প্রজাতন্ত্রের অধীনে জার্মানি পরবর্তীতে ৮ সেপ্টেম্বর ১৯২৬ তারিখে পাশ হওয়া একটি প্রস্তাবের মাধ্যমে লিগ অফ নেশনসে ভর্তি হয়। ৪২ অনুচ্ছেদের অধীনে রাইনল্যান্ড এবং নদীর ৩১ মাইল পূর্বে সমস্ত দুর্গ ভেঙে ফেলা এবং নতুন নির্মাণ নিষিদ্ধ করা হয়েছিল। চুক্তির শর্তাবলী বাস্তবায়ন নিশ্চিত করার জন্য রাইন নদীর পশ্চিমে অবস্থিত জার্মান অঞ্চল সেতুবন্ধন সহ ৫ থেকে ১৫ বছরের জন্য মিত্রবাহিনীর দখলে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ৪৫ অনুচ্ছেদে ফ্রান্সের উত্তরে কয়লা খনি ধ্বংসের ক্ষতিপূরণ এবং জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ প্রদানের অংশ হিসেবে এটি নির্দেশ করা হয়েছিল। ভার্সাই চুক্তি জার্মানির ইউরোপীয় অঞ্চল প্রায় ১৩% হ্রাস করে এবং জার্মানিকে তার সমস্ত বিদেশি অঞ্চল এবং উপনিবেশ থেকে বঞ্চিত করে। তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আলসেস লোরেন ফ্রান্স, ইউপেন এবং মালমেডি বেলজিয়াম, উত্তর শ্লেসউইগ ডেনমার্ক, হালসিন চেকোস্লোভাকিয়া, পশ্চিম প্রুশিয়া পোসেন এবং উচ্চ সাইলেশিয়া পোল্যান্ড, সার দানজিগ এবং মেমেল জাতিসংঘ। ব্রেস্ট লিটোভাস্ক চুক্তি থেকে সমস্ত লাভ রাশিয়া, সমস্ত উপনিবেশ জাতিসংঘ, ফ্রান্স এবং ব্রিটেনকে ম্যান্ডেট হিসেবে দেওয়া হয়েছিল। ৮৮ অনুচ্ছেদের অধীনে লিগ অফ নেশনসের সম্মতি ছাড়া এটি নিষিদ্ধ করা হয়েছিল। ২ দশকেরও কম সময় পরে ১৯৩৮ সালের ১২ মার্চ অস্ট্রিয়ান সরকার ভেঙে দেওয়ার জন্য জার্মান চাপের পর জার্মান সৈন্যরা অস্ট্রিয়ায় প্রবেশ করে। পরের দিন হিটলার আনসলুস ঘোষণা করেন। জার্মানি কর্তৃক অস্ট্রিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইটি ১৬৩ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছিল। এই ব্যক্তিদের সর্বোচ্চ ৬০টি পদাতিক এবং ৩টি অশ্বারোহী ডিভিশনে থাকতে হবে। ধারা ১৬০। জার্মান জেনারেল স্টাফদেরও অবসান করা হয়েছিল। যেসব অফিসার পূর্বে সেনাবাহিনীর যে কোনো ফরমেশনের সদস্য ছিলেন এবং যাদের রক্ষণাবেক্ষণের জন্য অনুমোদিত ইউনিটগুলিতে রাখা হয়নি, তাদেরকে তাত্ত্বিক বা প্রাকৃতিক যে কোনো সামরিক মহড়ায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল। ধারা ১৭৫। এই চুক্তির ১৮১-এতে এটিও বলা হয়েছিল যে অন্যান্য সমস্ত যুদ্ধজাহাজকে রিজার্ভে রাখতে হবে বা বাণিজ্যিক উদ্দেশ্যে নিয়োজিত করতে হবে। নৌবাহিনীর জনবল ১৫,০০০-এর বেশি হতে পারবে না, যার মধ্যে নৌবহর, উপকূল প্রতিরক্ষা, সিগন্যাল স্টেশন, প্রশাসন, অন্যান্য ভূমি পরিষেবা, সমস্ত গ্রেড এবং কোরের অফিসার এবং সদস্য অন্তর্ভুক্ত। এটিও ধারা ১৮৩। এই চুক্তির ১৯৮-এর অধীনে সামরিক বা নৌবাহিনীর কোনো বিমানবাহিনী অনুমতি দেওয়া হয়নি, যার ফলে জার্মানিকে সমস্ত আকাশ সংক্রান্ত উপকরণ হস্তান্তর করতে হয়েছিল। চুক্তি স্বাক্ষরের পর ৬ মাসের জন্য জার্মানিকে বিমান বা সংশ্লিষ্ট উপকরণ তৈরি বা আমদানি করতেও নিষিদ্ধ করা হয়েছিল। এটি চুক্তির ২৩১ ধারা ছিল, যা প্রায়ই যুদ্ধাপরাধের ধারা বা ক্রাইম হিসেবে পরিচিত ছিল। জার্মানি এবং তার মিত্রদের আগ্রহণের ফলে এই যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য জার্মানিকে দায়ী করা হয়েছিল। যদিও অনুচ্ছেদটিতে নির্দিষ্টভাবে অপরাধ শব্দটি ব্যবহার করা হয়নি, তবুও মিত্ররা এই ধারাটিকে জার্মানির যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করার একটি আইনি ভিত্তি এবং যুক্তি দেখানোর হিসেবে ব্যবহার করেছিল। এটি চুক্তির সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির মধ্যে একটি ছিল। জার্মানরা এই ধারাকে একটা জাতীয় অপমান হিসেবে দেখেছিল, যা তাদের যুদ্ধের জন্য সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে বাধ্য করেছিল। তারা আলোচনার অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ ছিল এবং চুক্তিটিকে একটা ডিকটাট বা নির্দেশিত শান্তি মনে করেছিল। ১৯২১ সালে এই ক্ষতিপূরণের মোট খরচ মূল্যায়ন করা হয়েছিল ১৩২ বিলিয়ন সোনার মার্ক, মানে ৬.৬ বিলিয়ন পাউন্ড, যা ২০২১ সালে প্রায় ২৮৪ বিলিয়ন পাউন্ডের মতো। তৎকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন অর্থনীতিবিদ জন মেনার্ড কেন্স মনে করতেন ২৩২ ধারার ক্ষতিপূরণ অত্যন্ত কঠোর, কিন্তু মিত্রপক্ষের বিশিষ্ট ব্যক্তিরা যেমন ফরাসি মার্শাল ফার্ডিনান্ড ফোচ মনে করতেন চুক্তি জার্মানির সাথে খুব বেশি নম্র ব্যবহার করেছিল। অর্থনৈতিকভাবে এই ক্ষতিপূরণ জার্মানিকে পঙ্গু করে দেয়। পরবর্তীতে ১৯২৩ সালে তারা ঋণখেলাপি হয়ে যায়, কিন্তু ডাউজ এবং ইয়াং প্ল্যান্টস জার্মানির পরিশোধের সময়সূচি নির্ধারণ করা সত্ত্বেও অবশেষে হিটলার সম্পূর্ণরূপে পরিশোধ করতে অস্বীকার করেন। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধে জার্মানির ৯২ বছর সময় লেগেছিল।